দৈনিক। প্রিয় দর্শক, সামনেই আসছে নির্বাচন। নির্বাচন নিয়ে বাংলাদেশে মাঠ গরম। অনেক আসনেই অনেক নির্বাচন হচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা এখন অনেক আসনের প্রার্থীরা তাদের কার্যক্রম বা তাদের কথাবার্তা এগুলো আমরা দেখার সুযোগ পাচ্ছি। সেরকমই কিছু ভিডিওস নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং নির্বাচনের বর্তমান পরিস্থিতি কি সেটা নিয়েও আমরা কিছুটা তুলে ধরার চেষ্টা করব। তো ১ম এ যেমন ঢাকা ৮ আসনের কথা আমরা বলি। ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের মধ্যে একটা আ আ তুমুল লড়াই হতে যাচ্ছে। নির্বাচনটাও আমার কাছে মনে হচ্ছে যে আ মির্জা আব্বাস যদিও পপুলার দেন হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারিও কিছুটা সোশ্যাল মিডিয়ার কল্যাণে মানুষের কাছে পৌঁছতে পারছেন বিভিন্ন কথাবার্তা বলে, বিভিন্ন কার্যক্রমের কারণে। তো আমরা মনে হয় যে এটা যে একচেটিয়া একপেশে নির্বাচন হতে যাচ্ছে মির্জা আব্বাসের জন্য, সেটা মনে হয় ঠিক না। নাসিরুদ্দিন পাটোয়ারি কিছুটা প্রতিদ্বন্দ্বী ভূমিকায় আ অবতীর্ণ হচ্ছে মনে হয়। আহমেদ, তোমার কাছে কি মনে হয় আসলে এইখানে হ্যাঁ, ঢাকা লড়াই so দেখব? far, হ্যাঁ, ঢাকা has been so far the most entertaining constituency নির্বাচনে। যে আসন মানে যতগুলো আসন দেখতেছি না, আমি দেখলে মনে হইতেছে যে অনেকে বলতেছে যে দেবিদ্বার ওই কুমিল্লা হুম, চালানের হুম, মনে হুম। হয় হাসনাত হাসনাত আব্দুল্লাহ। হাসনাত মজনু। বাট না, ঢাকা is crazy। হুম, হুম। মানে না, এটা কিন্তু একটা ভালোও নাসিরুদ্দিন লাগছে যে পাটোয়ারি যেমন আর নাসিরুদ্দিন মির্জা আব্বাস। পাটোয়ারি কি আমরা দেখি অনেক ধরনের কথাবার্তা বলে। মির্জা আব্বাস কিন্তু আবার সেসব কথাবার্তার ওইভাবে হুম, জবাব-টবাব দেন না। পাত্তা-টাত্তা খুব কম দিচ্ছেন। মানে খুব রেয়ারলি দেখা যাচ্ছে উনি নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে কথা বলেন। হুইচ ইস আমার কাছে খুবই ভালো মনে হয়েছে যে মির্জা আব্বাস হয়তো নিজের জায়গা থেকে এই ইয়াটা যে উনি যে সমালোচনাটা নিচ্ছেন, আহ, এইটা একটা রাজনীতিবিদের মনে হয় যে একটা বড় ব্যাপার আরকি। যে সমালোচনা নিতে পারার হুম, ব্যাপারটা আরকি। এখন কথার সত্য না মিথ্যা সেটা আমি জানি না। নাসিরুদ্দিন পাটোয়ারির কথার মেরিট কতটুকু সেটা সময়ই বলে দিবে। বাট হচ্ছে মির্জা আব্বাসের জায়গা থেকে আমার মনে হয় উনি একটা প্রশংসার দাবি রাখেন। আ আবার রিসেন্টলি exactly। আমরা দেখলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর একটা হামলা হইছে, ডিম ছুঁড়ে মারা হইছে। সেটা নিয়ে মানুষজন কিছু ট্রল করলো, মজা করলো। কেউ বলতেছে যে, হুম। ডিমই তো মারছে, ডিমের কি আছে? এরকম এত ব্যথা হওয়ার কি আছে? এরকম ব্যাপার-স্যাপার। তুমি তুমি কি দেখছো নাকি? তো তোমার কাছে কি ইন্টারেস্টিং লাগলো ওই ওনাদের ২ জনের এই দ্বৈরথ বা এই নির্বাচনী ইয়ে থেকে? আমার কাছে আরেকটা জিনিস ইন্টারেস্টিং লাগছে যে এই দুইজনের মাঝখানে দিয়ে মুকুট পরা মেঘনা আলমও আছেন। আচ্ছা, তার আচ্ছা, আচ্ছা। তেমন দিকে হবে না। ও আচ্ছা, মেঘলা আলম, তাই তো? হ্যাঁ, আমরা মেঘলা আলমকে খুঁজে বের করার চেষ্টা করব আমাদের দর্শকদের তার আগে হচ্ছে হ্যাঁ, ঢাকা ৮ আসনে একটা জমজমাট ইলেকশন হতে যাচ্ছে। এখানে হচ্ছে এবং মনে হয় সবচেয়ে বেশি প্রার্থীও মনে হয় এই আসনে আছে কিনা জানি না। ১০ জন বা ১১ জন আমি ওইখানে দেখলাম যে তো অনেকগুলো প্রার্থী। হ্যাঁ, অনেক অনেকজন প্রার্থী আছে। তো বাট মেইন অফ কোর্স আমাদের ফোকাস হচ্ছে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। তো উই ক্যান সি দ্য ভিডিও হ্যাঁ, এটাতে। শুনে আসি। মির্জা আব্বাস নাসিরুদ্দিন পাটোয়ারির একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে মির্জা আব্বাসকে নিয়ে করা একটি মন্তব্য। সেই ভিডিওটা আমরা দেখি দর্শকদের সাথে শেয়ার করি। এখানে শুধু মির্জা আব্বাসে পুরা ঢাকায় একা একা শুয়ে থাকবে সব জায়গায়, অন্য কেউ আর থাকতে পারবে না। এবারে কি কেউ জমিদার? এখন আপনি ঢাকা আসলেন, আপনাকে একজন বলল যে ঢাকাতে চাঁদপুর থেকে কেউ আসতে পারবে না, নোয়াখালী থেকে কেউ আসতে পারবে না, রংপুর থেকে কেউ আসতে পারবে না, কারণ মানুষ 12 তারিখে রায় দিবে। রায় দেওয়ার পরে ওনার বাসায় আমি বিজয়ী হয়ে ইনশাল্লাহ বিরিয়ানি নিয়ে এবং চা নাস্তা নিয়ে যাবো। কারণ এখানে শুধু না, ভালো বলেছে। আ তো বিরিয়ানি নিয়ে মিষ্টি নিয়ে মির্জা আব্বাসের বাসায় যাবে ১২ তারিখে নির্বাচনে জেতার পরে। সো আই থিংক দ্যাটস গুড স্পিরিট। নির্বাচনে যেহেতু দাঁড়াইছে সবারই আশা থাকবে বিজয়ী হওয়ার। আ কে বিজয়ী হবে সেটা আমরা ১২ তারিখের পরেই দেখব। বাট হচ্ছে সবার জন্য শুভকামনা আরকি। এই ফাঁকে তুমি তুমি যদি আর ইন্টারেস্টিং কি হচ্ছে যদি বলো বা একটু এইখানে এই দ্বৈরথের আর কিছু দেখলা কিনা? যেটা এরকম মানে মির্জা আব্বাসের কোনো কথা বা নাসিরুদ্দিন পাটোয়ারির অন্য কিছু মনে পড়ে যেটা এই ধরনের ইয়ে করছে? আ বেশ ভালো। হ্যাঁ, বিশেষ করে হলো গিয়ে মির্জা আব্বাসকে নিয়ে তো ওইরকম তো তেমন কিছু দেখি না। কারণ উনি হলো গিয়ে আসলেই অনেক রেস্ট্রেইনড। উনি কোনো ওরকম ভাবে কোনো কমেন্ট করে থাকেন না। বাট উনি ২-১ টা কাজ করে থাকেন যে এখন বেসিক্যালি উনি হচ্ছে গিয়ে যে উনি মুরুব্বি মানুষ। সো মেবি ওই জন্যই উনি বেশি মুরুব্বির জায়গাটা হয়তো ইয়ে কিছুটা ইয়ে ঘাটে না। করতেছে। হ্যাঁ। ঘাটে না। আর উনি বেসিক্যালি বোঝানোর চেষ্টা করতেছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি অনেক ইয়াং, ইটস লাইক বেয়াজ এই তো এটাই আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। বাট লেটস সি ঢাকার প্রেসটা কমপ্লিকেটেড। হ্যাঁ।
চলো আমরা একটু আর এই ঢাকাটের আরেকজন প্রার্থী মেঘনা আলম ওনার একটি ভিডিও আমরা বা একটা নিউজ দেখে আসি। আসলে রাজনীতি তো আসলে রাজার নীতি। এখন আমরা রাজার নীতি থেকে রানীর নীতিতে রূপান্তর করতে যাচ্ছি। রাজনীতি তো আমি জানতাম জনগণের নীতি, জনগণের জন্য কাজ করে, রানী হয়ে বসে আছেন যে। আসলে সংজ্ঞা অনুযায়ী তো মানুষ রাজনীতি বলতে রাজার নীতি বলে, এবং প্রথা অনুযায়ীও আমরা সবসময় দেখি যে যারা ক্ষমতায় যায় তারা শাসন কার্যই করে। হ্যাঁ। সো মেঘনা আলম যে রাজনীতি নিয়ে এসেছে সেটা হচ্ছে নারী বান্ধব ঢাকা ৮ আসন করার প্রতিজ্ঞা। এবং যেহেতু জীবনে একবার মিস বাংলাদেশ ছিলাম ২০২০ সালে, গত ৩ বছর ধরে বাংলাদেশের যে রিপ্রেজেন্টেটিভ আন্তর্জাতিকভাবে পাঠানোর কাজ করছি। বিশাল একটা কাজ, বাংলাদেশের ভাবমূর্তি ইমেজকে সারা পৃথিবীতে রিব্র্যান্ড করা। ভালো, উনি ইন্টারেস্টিং। যাই হোক, ওনার জন্য শুভকামনা থাকবে, যেহেতু নির্বাচনে দাঁড়াবে সবার শুভকামনা থাকলো। হ্যাঁ, ভোটাররাই বেশি আমরা আরেকটা যেটা মনে হয় যে উনি জিতুক না জিতুক, বাট এটা থেকে তো উনি অলরেডি ফেমাস, আরো ফেমাস হবে। এটা সারা জীবন সিভিতে লিখবেন যে হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। হ্যাঁ, উনি তো নিজেকে নিজেকে বলতেছে কেন, পার্ডন মি, উনি তো মিস ওয়ার্ল্ড নাকি কি জানি জিতছে, আল্লাহ জানে। জিতেন নাই, উনি উনি বাংলাদেশ সেটা থেকে জিতছেন জিতছে। এবং কোনো একটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ওই তো মানে পক্ষে উনি গেছেন। হুম, মানে মিস ওই ওয়ার্ল্ড বাংলাদেশ সম্ভব। ইয়া হয়েছিল। Well, let me check it exactly যেটা ছিল। সেটা হচ্ছে মিস ওনার সম্পর্কে আর্থ যেমন আমরা বাংলাদেশ। মিস আর্থ বাংলাদেশ, আচ্ছা আচ্ছা, বাংলাদেশ এটা মানে সম্ভবত নতুন কোন একটা অ্যাওয়ার্ড শো বা কিছু একটা হবে না। কারণ আমরা আগে জানতাম মিস ওয়ার্ল্ড আর মিস ইউনিভার্স, এই দুটার নাম শুনছিলাম। মিস আর্থ হইলেও হয়তো অত পপুলার ছিল কিনা আমি জানি না, নাম শুনে এখন আগে। তো যাই হোক, উনি কিন্তু আবার নিজেকে উনি দাবি করেন পলিটিক্যাল এডুকেটর হিসাবে, যে উনি মানুষকে রাজনীতি শিক্ষা দেন। তো উনি মানুষকে রাজনীতি শিক্ষা দেন, উনি প্রাতিষ্ঠানিকভাবেও শিক্ষা দেন। ওনাকে দেখি যে বিভিন্ন এজেন্সি বা বিদেশি সভা সমিতিতে বা দেশীয় রাজনৈতিক সভা সমিতিতে ওনাকে ডাকা হয় রাজনীতি শিক্ষা দিতে মানুষকে, রাজনৈতিক প্রশিক্ষক হিসাবে। তো উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। আই ডোন্ট নো, আমি ওনাকে ইয়ে করি নাই, ফলো করি নাই যে বাংলাদেশে রাজনীতি শিক্ষা দেওয়ার ব্যাপারটা আসলে কি, বা উনি কিভাবে শিক্ষা দেন না মানুষকে রাজনীতিটা অনেক বড় একটা বিষয়। তো সেটাতে হলে গিয়ে যেমন প্রচারণা তো মানে ডিফারেন্ট পার্ট আছে, কিন্তু তাই ওই That's true. উনি হয়তো হ্যান্ডেল করে ক্যাম্পেইন। কারণ ওনাকে তো আমি আগে কখনো চিনতাম না। আমি চিনতাম হলে গিয়ে যে একটা মহিলা, একটা মেয়ে, সে হলে গিয়ে আহ একটা কোরআন নিয়ে সে ঘোরাঘুরি করতো, মনে হয় প্রেস ক্লাব বা কোনো একটা জায়গায়। না, আমি তো কিন্তু তার আগে থেকে চিনি। তার আগে থেকে চিনি কখন, যখন ওনাকে তুলে নিয়ে গেল পুলিশ, যখন ওনাকে গ্রেফতার করলো, আমি ওই সময় থেকে ওনাকে চিনি। তার আগে শুনি নেই। পুলিশ যখন ওনাকে গ্রেফতার করে, উনি তখন লাইভ হন, সেই দিন রাতে লাইভ হয়ে মানুষদের জানান যে হচ্ছে, এবং এটা হচ্ছে 5 আগস্টের পরের ঘটনা, গত 6 মাস আগের ঘটনা, যে পুলিশ ওনাকে তুলে নিয়ে যেতে যাচ্ছে। তো পরে ওনাকে তুলে নিয়েও যায়, তখন আমি দেখি যে প্রথম আছে এই মহিলাটাকে, এবং উনি বললেন যে হচ্ছে তখন আস্তে আস্তে আরো স্টোরি জানলাম যে সৌদি রাষ্ট্রদূতদের সাথে ওনার একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কারণেই নাকি বাংলাদেশ থেকে একটা পক্ষ ওনাকে এরকম একটা ঝামেলায় ফেলতে চাচ্ছে। সেই জায়গা থেকে পরে উনি যখন জামিন পান, তুমি যখন দেখছো বলতেছো যে তসবি এবং জায়নামাজ হাতে, এই সময়টা হচ্ছে উনি যখন ওই জামিন পাওয়ার পরের ঘটনা, তখন হচ্ছে উনি সাংবাদিকদের সাথে কথা বলার সময় উনি সবসময় তসবি বা জায়নামাজ এইসব সাথে রাখতে যাতে কোর্টে নামাজ পড়ার জন্য বা ইয়ে করার জন্য। ওই জায়গা থেকে, তো সেখান থেকে উনি আজকে আবার এইবার নির্বাচনে আসার সময়টাতে বেশ পপুলার হয়ে দেখা দিচ্ছেন। এর মাঝখানে আমি কি হয়েছে জানি না সঠিক, কিন্তু আবার ওনাকে নির্বাচনে দেখলাম যে উনি বেশ অ্যাক্টিভ নির্বাচন। তো এরকম নির্বাচন নিয়ে আমরা আরো অন্যান্য আসনেও কিছু দেখতে পাচ্ছি, যেমন ঢাকা 17 আসনে দেখতে পাচ্ছি তারেক রহমান এবং হচ্ছে আরেকজন প্রার্থী ডাক্তার, উনি হচ্ছেন ডাক্তার যিনি জামাতের প্রার্থী খালিকুজ্জামান আর সামথিং এরকম কিছু একটা নাম, আমি এই মুহূর্তে সঠিক মনে করতে পারছি না, দুঃখিত। কিন্তু ওইখানে দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে ওই জামাতের যে প্রার্থী উনি বেশ টাকা পয়সা অনেক খরচ করছেন, কারণ ওই ওনার ইন্টারভিউ টাইপের কিছু ভিডিও বেশ পপুলার হয়েছে, ভাইরাল হয়েছে দেখলাম সারা দেশে, যেখানে উনি কেন যোগ্য ক্যান্ডিডেট তারেক রহমানের যেতে, বা তারেক রহমান পরিবর্তে কেন মানুষ ওনাকে ভোট দেবে, এটা নিয়ে কথাবার্তা বলছেন। তারেক রহমানকেও দেখলাম আমরা হচ্ছে কাকরাইল এবং হচ্ছে
বা সরি কিন্তু ওনার আসনের আশেপাশের যে এলাকাগুলোতে সেখানে হচ্ছে দেখলাম উনি সভা করছেন এবং ওখানে মানুষজনের সাথে গণসংযোগ করছেন, মানুষজনকে ডেকে নিয়ে স্টেজে তাদের কি সমস্যা সেটা জানার চেষ্টা করলেন। তো এটা দেখলাম যে 2 প্রার্থী হচ্ছে তাদের যে লোকাল যেখান থেকে ওনারা দাঁড়াচ্ছেন, জাতীয় আ নির্বাচনে মানুষকে ভোট চাওয়ার পাশাপাশি উনি ওনার নিজের আসন যেগুলো সেখানে গিয়েও মানুষের সাথে গণসংযোগ বা কথা বলার চেষ্টা করছেন। which is pretty good আমার কাছে মনে হয়েছে। তো ঢাকা সদর আসনটা নিয়েও মানুষের একটা আলোচনা কেন্দ্রবিন্দুতে আছে যে আসলে তারেক রহমানের বিপক্ষে কি ওই ব্যক্তি জিততে পারবেন কিনা? এই ধরনের একটা দেখতে পাচ্ছি। তো আমরা আরো কথা শুনবো, তোমার কাছেও শুনবো। তোমার কাছে কোন আসন তুমি যেমন ঢাকা কুমিল্লা ৪ আসনের কথা বলছিলে হাসনাত এবং মঞ্জু ওনাদের আসনটা নিয়ে আমরা তোমার কাছে হয়তো আরেকটু বিস্তারিত শুনবো। তার আগে আমরা নির্বাচন নিয়ে বেশ কিছু অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশে এবং নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে খালেদা জিয়ার মতো একটি বাচ্চা সে কথা বলার কিছু একটা বলছে। আমরা সেই বক্তব্যটা শুনে আসি। আমার কোন ঠিকানা নেই, এটাই আমার ঠিকানা। দেশের মাটিও মানুষই আমার সবকিছু। কাজে আমি দেশের বাইরে যাব না, আমি কোনো দলের নেত্রী না, আমি বাংলাদেশ নেত্রী, সবার আগে বাংলাদেশ। ও, এটা কে বলছে বলো তো? খালেদা জিয়া বলেছে। ওরে বাপ, তুমি তাকে চেনো? তাকে চেনো? তিনি কে ছিলেন বলো তো? কোনো সাবেক প্রধানমন্ত্রী ছিল। সর্বনাশ, এটা তো পাখি একেবারে, সোজা পাখি। তার আগে কি বলে? I have a plan for the people of my country, for the country, সবার আগে বাংলাদেশ। ভেরি ইন্টারেস্টিং। সেই যে বা- তো এইরকম ভালো অনেক কি বলবো প্রার্থী বা কর্মীরা বা যারা ইয়ে করেন তারা নিশ্চয়ই তাদের শিশুদের বাচ্চাদেরকে নিয়েও নির্বাচন প্রচারে অংশগ্রহণ করছে। মানুষের মধ্যে যে একটা উৎসবমুখর ব্যাপার চলতেছে, এটা একটা দেখার বিষয়, খুবই চমৎকার যে মানুষ আসলে এই ব্যাপারটাকে পজিটিভলি দেখছে। বা অনেকদিন পরে আসলে দিস ইজ ভেরি রেয়ার ইন বাংলাদেশ যে অ্যাটলিস্ট গত 17 বছর আমরা দেখি নাই যে নির্বাচনের সময়টাতে মানুষের মধ্যে যে একটা উচ্ছ্বাস কাজ করে। আমরা সবসময় দেখলাম যে মানুষ নির্বাচন কেন্দ্র বিমুখ হয়ে যাচ্ছিল, মানুষ ভোট কেন্দ্র বিমুখ হয়ে যাচ্ছিল, মানুষ ভোট দিতে আগ্রহী ছিলেন যে কি দিলে কি হবে, ওই যারা জিতবে তারাই জিতবে। সেই জায়গা থেকে ফিরে এসে যে এখন একটা কথার লড়াই, আলোচনা বা এগুলো নিয়ে বিতর্ক হচ্ছে, হুইচ ইজ ভেরি গুড আমার কাছে মনে হচ্ছে। তুমি সেই প্রসঙ্গেই তুমি যদি আরেকটু আমরা ওই যে আমরা শুধু দেখেছি মানে আমি দামি এবং রাতের ভোট, তারপর হচ্ছে নির্বাচনবিহীন ভোট, আমরা তিন ধরনের সরকার দেখছি। হ্যাঁ, অনেকদিন পর মানে 2008 যদি মানুষজন মনে করে লেজিটিমেট ইলেকশন হয়েছে, এটা হলে প্রবাবলি অলমোস্ট 17-18 বছর পর একটা লেজিটিমেট নির্বাচন হচ্ছে বাংলাদেশে। তো এই জন্য একটা বড় একটা এক্সাইটমেন্ট আছে এর জন্য। তো আমরা ওই হাসনাত আব্দুল্লাহ মঞ্জুর আসনের ব্যাপারে যদি আমার কাছ থেকে একটু শুনি, আমি এর মধ্যে দর্শকের জন্য ইস্যু নিউজ বা ভিডিও খুঁজে দেখার চেষ্টা করতে পারি। আর তুমি যদি একটু আমাদের হাসনাত আব্দুল্লাহ মঞ্জুর যে মেইন বিষয়টা হচ্ছে যে মঞ্জু হলে গিয়ে যে কুমিল্লা 4 আসনে দাঁড়িয়েছে বিএনপির প্রার্থী। তো তার বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহর যে টিম আছে তারা হলে গিয়ে অ্যাকুইজিশন করেছিল যে মঞ্জু হলে গিয়ে ঋণ খেলাপি। তো which is true, মানে বাংলাদেশে অ্যাকচুয়ালি লিস্টেড আছে তার নামে ঋণ খেলাপি মামলা টামলাও আছে। তো এর জন্য হলে গিয়ে মানে তার প্রার্থীতা বাতিল হয়ে যায়। এই জন্য একটা ভিডিও ভাইরাল হয়েছিল, উনি সাংবাদিককে কোথাও ইলেকশন কমিশনে যাচ্ছে আর ওই জার্নালিস্টকে অ্যাটাক করেছিল। তো এটা মানুষজন এটাকেও একটু কাইন্ড অফ লাইক ইউনিক ওয়েতে দেখানোর চেষ্টা করতেছে, কারণ হলে গিয়ে হাসনাত আব্দুল্লাহ যেই ক্যাম্পেইন চালাচ্ছে which is different than like what we've seen from Nasruddin Pattoni and everything. সে অ্যাকচুয়ালি গ্রামে বাড়িতে যাচ্ছে, তাকে তো লিগে মানুষজন বসে পিঠা খাওয়ায়, সেই ক্ষেত্রে চায় না। ইটস কাইন্ড অফ ডিফারেন্ট, মানে সে অ্যাকচুয়ালি মানে প্রত্যেকটা বাসায় গিয়ে প্রার্থীটা শুধু ভোটের জন্য যাচ্ছে না, সে অ্যাকচুয়ালি মানুষের সাথে মানে কমিউনিকেটিং ওয়েল চেষ্টা করছে যে আসলেই যে সে যে মানে ওই যে আমরা যেটা রুট লেভেলের রাজনীতি বলি, হাসনাত আব্দুল্লাহ সেই রুট লেভেলের রাজনীতিটা করার চেষ্টা করছে। একদম রুট লেভেলের রাজনীতি সে বোঝানোর চেষ্টা করছে যে হলে গিয়ে কিভাবে বেনিফিটেড হইতে পারে অন্যান্য এমপিরা
মানে কেন আপনাদের ভোট নিয়ে যে তারা যে কিভাবে কি কি জিনিস, সেটা একটা ভিডিও রিলস দেখছিলাম, সেটাতে সে বলতেছে ওই যে যে গাড়ির কথা, তারপরে হ্যাঁ, গাড়ি কত কম টাকায় কিনা যায়, আমি যদি গাড়িরই বিজনেস করি কত কোটি টাকা, বাট আমার হলে গিয়ে 1.5 লাখ টাকা এইগুলি মানে উই ক্যান হোপ, লেটস সি। ওইটা অনেক কন্টেস্টেড এরিয়া, অফকোর্স আমরা ঋণ খেলাপি এইসব মানে স্ক্যান্ডালাস যদি কেউ থাকে, বিএনপি যদি অন্য কাউকে যদি মনোনীত করতে পারে, দেন দ্যাটস অলসো, আমি এখানে কোনো সাইড নিয়ে কথা বলতেছি না, বাট if they have a better candidate to run in that constituency, but actually এটা অনেক too late, but let's see. But it is kind of And আমরা এর মধ্যে দেখলাম ওই যে পরবর্তীতে উনি মনে হয় আপিলও করছিলেন, আপিলের মধ্যে হচ্ছে হুম, উনি তারপরেও হারছেন। দর্শকদের কি বলবো, তারপরে হাসনাত আব্দুল্লাহ যে রুট লেভেলের মানুষের ভালোবাসা পাচ্ছে, হুইচ ইজ গুড, বাট ভোটের এটা যদি কনভার্ট না হয় তাইলে আসলে সেটা একটা দুঃখের ব্যাপার হবে। হ্যাঁ, আইডেন্টিটি আইডেন্টিটি পলিটিক্সই যদি খেলে, যে হলে এই দলকে চিনি দেখে ওই দলের লোককেই ভোট দিব, ইটস অলওয়েজ শুড বি, ইট ডাজন্ট ম্যাটার কোন দল হোক, মানে প্রার্থী যদি ভালো হয়, মানুষ যদি ভালো হয়, সেভাবে ভোট দিবেন। যদি মনে হয় যে আপনাদের যে এলাকার লোকজন দাঁড়াচ্ছে, ইউ শুড নো দ্য পিপল, যে হলে গিয়ে আপনারা 20 বছর 25 বছরে আপনার এলাকায় আসে নাই, আপনি তাকে কেন ভোট দিলে সে আপনার আবার উন্নয়ন করবে? সে তো আপনাদের দেখেই নেই 20-25 বছর। তো এমন কাউকে ভোট দিবেন যে হলে গিয়ে আপনার গ্রামের সন্তান, আপনার তার বাবা-মা এখানেই বড় হইছে, আ আপনাদেরকে চিনে, বা যারা আগে ক্ষমতায় ছিল তারা আপনাদের জন্য আসলেই কাজ করছেন, আপনারা তো জানেন সেটা, তাই না? হ্যাঁ, কার এলাকাতে কারা কাজ করছে, কাজ ক্ষমতায় ছিল, হ্যাঁ, বা কে কতটুকু দুর্নীতি করছে ওটা দেখে শুনে ভোট দেওয়ার একটা ব্যবস্থা। আর একটা দুর্নীতির খবর জাস্ট আপনি গুগল করলেই না, আপনি আপনাদের প্রার্থী গুগল করলেই হলে গিয়ে পেয়ে যাবেন, তাই এরকমই। তো এটা তারপর হচ্ছে আমরা আর কোন আসনগুলো জনপ্রিয়, যেমন ওইভাবে চিটাগংয়ের দিকে কিছু আসন, তারপর হচ্ছে ঢাকারই আরো কিছু আসন, তাসনিম জারার যে নির্বাচন করতেছে, তাসনিম জারার আসনটাও বেশ পপুলার। তাসনিম জারার আসনটা তো একটা ইয়ে হচ্ছে, সে তো স্বতন্ত্র দাঁড়িয়ে লাস্ট পদত্যাগ করে, হ্যাঁ। তো সেই জায়গা থেকে সেখানেও তাসনিম জারা জিততে পারে কিনা, তাকেও দেখলাম যে রুট লেভেলে রাজনীতি করছে, উনিও দেখলাম মাঠে গিয়ে মানুষজনের সাথে কথা বলছেন রাস্তায় রাস্তায় ঘুরে, হুইচ ইজ ইন্টারেস্টিং। এখন মানুষ আসলে যথেষ্ট মানুষের কাছে পৌঁছতে পারে কিনা সেটা একটা দেখার বিষয়, কারণ সমাজের যারা ভোটার আছে এদের যে সবাই ফেসবুকে তোমার নিউজটা পাবে বা তোমাকে দেখবে, তোমাকে চিনবে, তুমি ফেসবুকে ভাইরাল মানে যে আবার তুমি তার যে অ্যালগোরিদম, তার যে নিউজ ফিড, সেখানে তুমি ভাইরাল কিনা তার কোনো ইয়ে নেই, গ্যারান্টি নেই, কারণ অনেক কিছু হচ্ছে যে অনেকের কাছে যাই না, আসেই না। সেই জায়গা থেকে তাসনিম জারা অনেক জনপ্রিয় মনে হলো, রুটলে ওই অঞ্চলের ভোটারদের কাছে আসলে তার দলের মার্কা কি, তার ভোটের মার্কা কি, এটা কতজন জানে সেটাও দেখার বিষয়। তো সেই জায়গা থেকেও যে একবারে জিতে চলে আসবেন সেটাও গ্যারান্টি দিয়ে বলা ডিফিকাল্ট, তবে ওইখানে তাসনিম জারা নিশ্চয়ই হচ্ছে একটা বড় ধরনের ভোট পাবেন বলে আশা করা যায়, প্রতিদ্বন্দ্বী হিসাবেও উনি মানে খুব পপুলার, মানে ভালো কন্টেস্ট হবে, মূল কথা বেসিক্যালি এটা। তো প্যাসেঞ্জার যেই কনস্টিটিউয়েন্সিতে দাঁড়িয়েছে, সেখানে কিন্তু আবার জামাত দাঁড়ায়নি, সেটা আবার কিন্তু জামাত এনসিপির কাছে দিয়ে দিয়েছে। তো আচ্ছা, আচ্ছা। এখানে আরেকজন যে মানে ক্যান্ডিডেট আছে, সেটা তার নাম হচ্ছে জাভেদ, সে হলে গিয়ে এনসিপি হয়ে দাঁড়িয়েছে, আরেকজন আছে হলে গিয়ে হারুন রশিদ, উনি হচ্ছেন বিএনপির। তো এখানে অনেকটা কথা হচ্ছিল যে আন্দালিব রহমান পার্থ বা এরকম কেউ দাঁড়াতে পারে। তো পার্থ তো পরবর্তীতে আমরা দেখলাম যে পার্থ বোলাই চলে গেছে, পার্থ মূলত ছিল ইয়ার আসনটাতে, হ্যাঁ। তারেক রহমানের আসনে ঢাকা 17-তে, পরে সেখান থেকে দেখলাম যে পার্থ ভোলা 1 আসনে চলে গেছে, ঢাকা 1 আসনটাও, ঢাকা 17 আসনটাও তারেক রহমানের জন্য ছেড়ে দিছে। আমি দেখলাম যে সে ওইখানেও কিছু প্রচার প্রচারণা চালাচ্ছে, আমি ঘটনা দেখলাম যে উনি মোটরসাইকেলে করে গ্রামে যাচ্ছেন, আবার দেখলাম যে সদর এলাকাতেও গাড়িটারি নিয়ে যাচ্ছেন, অনেক কাছে। উনি একটা চ্যালেঞ্জ দিলেন যে এই ভোলা অঞ্চলে, ওনার একটা বক্তব্য আমি শুনছি যেটা সম্পর্কে আর কি, আন্দালিব রহমান পার্থ, যে ভোলা অঞ্চলে যদি আমার চেয়ে যোগ্য ব্যক্তি কেউ থাকে আমাকে দেখাতে পারেন, আমি নিজে তাকে ভোট দিব, এই ধরনের কথা উনি বললেন আর কি।
তো ইট ইজ ভেরি গুড, সেলফ কনফিডেন্স ইজ ভেরি নাইস, এবং ওনাদের যেহেতু পৈতৃক একটা ইয়ে আছে, রাজনীতির সাথে সাথে যুক্ততা আছে, উনি আগেও নিজেও এমপি ছিলেন, সেই জায়গা থেকে আহ, বলতে পারেন উনি মানুষের কাছে ভোট চাইতে পারেন। বাংলাদেশে কিন্তু এই ধরনের ক্যান্ডিডেটদের একটা হচ্ছে ইয়ে থাকে, মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে বা পছন্দের তালিকায় থাকে, যে যাদের মনে করেন নোন ফেস হইলে বা পরিচিতদের মধ্যে যাচ্ছা, আমি যদি জানি যে হচ্ছে তুমি ব্যক্তিগতভাবে কেমন এটা যদি পুরোপুরি নাও জানি, আমি যদি জানি যে হচ্ছে তো আঙ্কেল রাজনীতি করতেন, তো আপনার কথা বলছি কথার কথা, যে উনি হচ্ছে চেয়ারম্যান ছিলেন বা উনি কি বলবো এই ধরনের এলাকার মেম্বার ছিলেন, যে তখন তোমার একটা পরিচয় হয়ে যায় যে হচ্ছে চেয়ারম্যানের ছেলে বা মেম্বারের ছেলে। তখন এই ধরনের প্রার্থীদের প্রতি মানুষের একটা সহানুভূতি থাকে, বা মানুষ মনে করে যে তাদের সাথে কোরিলেট করতে পারে বা তাদেরকে পছন্দের তালিকায় রাখে মূলত, যে আচ্ছা আমি যদি ওখানে যাই, আমি এবং তুমি দুজনই যাই, যদি যাই, আমি যদি বলি যে আমি একজন সাধারণ মানুষ এবং তুমি যদি বলো যে না আমি তো চেয়ারম্যানের ছেলে, তখন কিন্তু মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে একটু বাছাই করতে হলে তোমার ক্ষেত্রে বাছাই করার সম্ভাবনাটা খুব বেশি বেড়ে যাবে। এটা আমরা কিন্তু বৈজ্ঞানিকভাবেও দেখছি বাংলাদেশে, যে রিসার্চ জাজ হয়েছে মানুষ এই ধরনের লোকদের পছন্দ করে। তো এটারও কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আছে কেন করে, এইটা আমরা দেখি যে আবার অনেক এলাকাতেই কিন্তু রাজনৈতিক যে সূত্রে বাংলাদেশে কি বলবো যে বাবার হাত ধরে বা মায়ের হাত ধরে বা পারিবারিকভাবে তাতা রাজনীতি করতেন, ওই কি বলবো ধারাবাহিকতা বজায় রেখে অনেকেই রাজনীতিতে এসেছেন, সফল হয়েছেন, এটাও দেখছি আমরা। আবার রাজনীতিতে আসছেন কিন্তু সফল হইতে পারেন নাই, এইরকম ঘটনাও দেখছি। তো এইবার রাজনীতি তো আমার মনে হয় যে সেই ঘটনাটাও আমরা দেখবো অনেকটাই, যে অনেক জায়গাতেই হয়তো যারা আগে রাজনীতি করছেন তাদের জিতে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, বা যাদের বাবা মায়ের আগে রাজনীতি করছে বা এমপি ছিলেন তাদেরও একটা জিতে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তবে ওভারের কিছু জায়গাতে কিছু আসন মনে হয় একটা ইয়ে দেখবো আমরা, নতুন মুখ, নতুন ওভারঅল একটা চেঞ্জ আসবে। হ্যাঁ 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 আম, এটাতে এখন এখন যেমন অনেক 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 ইয়েতে দেখতেছি হলে গিয়ে যে মানে যেমন আহ, যেগুলো হলে গিয়ে যেগুলো যে নেতা নেত্রীগুলো যারা হলে গিয়ে 17 বছর বা বিএনপির হয়ে অনেক কাজ করেছে, they were like the voice for বিএনপি and things like that. তো ওদের মধ্যে যেমন আবার যেমন রুবিন ফারহানা আছে, উনি যেমন আবার নমিনেশন পাননি, but he's a pretty well known figure for বিএনপি. And for me it was, I don't know ভিতরে ভিতরে কি হয়েছে, which is surprising. এখানে হ্যাঁ, আমরা identity একটু ইয়ে দেখছি যে রুমিন ফারহানার মনে হয়, যেমন রুমিন ফারহানাও কিন্তু আবার ওই যে পারিবারিকভাবে রাজনীতি করে আসা লোক আর কি। তো ওনার যে নির্বাচিত না হওয়ার ঘটনা, এই ঘটনা নিয়ে আলাদা আসলে আলোচনা করা যায় কিছুটা। তুমি চাইলে সেটা আমরা সময় তুমি আরেকটু শুনতে পারি, অথবা তুমি আরো কিছু বলতে চান বলো, পরে বলতে পারি। তো এটাতে ওদের ক্ষেত্রে হ্যাঁ তাতে তো একটা, আমার কাছে যেটা মনে হয় ওনার এক্সাম্পলটা কেন তুললাম যে হলে গিয়ে হচ্ছে মানে মানুষজন অনেক সময় তারা হলে গিয়ে যে মনে করে থাকেন যে মানে তারা একটু অ্যাসোসিয়েশনের একটা জিনিস আছে যে বড় নেতা ছেলে নেতাই হবে, লাইক জেনেটিক্যাল একটা ব্যাপার, নট অনলি জেনেটিক্যালি ট্রান্সফার হয়। সো হ্যাঁ, এটা কিন্তু একটা মানে এক দুইজনের আইডিওলজি না, ইটস নট ইউনিক টু বাংলাদেশ অনলি, যে এটা একটা হার্ড মেন্টালিটির মতো সবাই এটা বিশ্বাস করে যে এদিকে বড় যে ছাড়া আসতে পারে। তো এটা আমি মানে আমি এটা মানে অফকোর্স আমি এটা কাইন্ড অফ অপোজিট, সো সেই রুমিন না, আমরা জাস্ট একটা রুমিন ফারহানার ফেসটা দর্শকদের দেখানোর জন্য আমরা চালু করেছি, আমরা নিউজটা পরে শুনবো। আচ্ছা, তো আমার কাছে মনে হয় যে হলে গিয়ে ওই যে একটা অ্যাসোসিয়েশন, যে একটা ফেম বা কিছু একটা এসে পড়ে। তো যেমন হলে গিয়ে কি যেমন আহ শেখ হাসিনাকে না চিনলে আমরা কিন্তু কখনো জয়ের কথা চিনতাম না, জয়কে চিনতাম না। তো ইটস জাস্ট দ্য অ্যাসোসিয়েশন উইথ দ্য ফেমাস লিডার, ফেমাস কান্ট্রি, সামথিং লাইক দ্যাট। ইট ডাজন্ট হ্যাভ টু বি ফেমাস কান্ট্রি লিডার, মানুষজন ওইভাবেই অ্যাসোসিয়েট করার চেষ্টা করে। লেট ইট বি। অলসো আমি এটা ক্ল্যারিফাই করতে চাই, ভালো বা খারাপ যেটাই হয়ে থাকুক না কেন ওইভাবেই তারা অ্যাসোসিয়েট করে যে নেক্সট লিডার, মানে লিডার খারাপ হইতে পারে, বাট ফর সাম রিজন তার But, ছেলে বা মেয়েকে মনে করে যে দে আর ওয়ার্থি অফ রানিং দ্য কান্ট্রি। দ্যাটস কাইন্ড অফ ইউনিক, বাট দেন এগেন সেলফ এক্সপ্লেনেটরি, কারণ এটা
আহ, ওই যে আমরা তখন এটাই বলা যায় যে পরিচিতর মধ্যে বা নোন ইয়ার মধ্যে রাখার একটা চেষ্টা থাকে যে আচ্ছা তাকে আহ, দিয়ে দেখি, বিশ্বাস করে দেখি, এরকম একটা ব্যাপার যে আচ্ছা ঠিক আছে মনে হয় হ্যাঁ সে পারবে। কারণ আমরা যেটা সম্পর্কে যেহেতু ওইভাবে জানি না আমরা যে সে আসলে কতটুকু পারবে, মানুষ ওই জায়গা থেকে আস্থার জায়গা হিসাবে ওইরকম ফেস বা ওইরকম একজনকে বাছাই করতে চেষ্টা করে। যাই হোক, আমরা হচ্ছে রুমি ফারহানার আলোচনা করতে পারি এখানে। রুমি ফারহানা হচ্ছে সম্প্রতি বেশ কিছু, এই যে আমরা যেহেতু ওভারঅল আজকে নির্বাচন নিয়ে কথা বলছি, রুমি ফারহানা আসলেও একটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ভালো রকমের। উনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন, যেহেতু দল থেকে ওনাকে মনোনীত করা হয় নাই। উনি সব জায়গায় যান, উনি হচ্ছে হাঁস, যেমন আমি সেদিন দেখলাম যে কেউ একজন ওনাকে একটা হাঁস উপহার দিয়েছে, উনি খুব খুশি হয়েছেন, খুব সাদরে সেটাকে ভালোবাসা জানিয়ে গ্রহণ করেছেন। তারপরে ওনার সাথে একটা ম্যাজিস্ট্রেটের বা ইউএনওর হচ্ছে একটা ইন্টারাকশন হয়েছিল যেটা খুব ভাইরাল হয়েছে। উনি ওখানে বেশ ধমকের সুরে অনেক কথাগুলো বলছিলেন তাদেরকে উদ্দেশ্য করে, তো যেটা আমরা চাইলে দর্শকদের উদ্দেশ্যে দেখি খুঁজে বের করতে পারি কিনা, আমরা তাদেরকে শোনার চেষ্টা করতে পারি। আহ, সেখানে বিএনপির যে প্রার্থী, ওখানে ডিরেক্ট বিএনপির প্রার্থী মনে হয় নাই, ওখানে হচ্ছে বিএনপির সাথে ধর্মীয় সমমনা একটি দল, জমিয়তে উলামায়ে পার্টি বা এরকম একটা পার্টি, একজন ব্যক্তিকে তাদের যে জোট সেই জোট থেকে মনোনীত করা হয়েছে বা সাপোর্ট দেওয়া হচ্ছে। তো ওটা নিয়েও হচ্ছে এইখানে এখন দেখার বিষয় যে এই আসনে আসলে রুমিন ফারহানা নাকি মানে আওয়ামী লীগের সময়ে যদি উনি ওই আসনে বিএনপির সিট জিতে আসতে পারেন, এখনকার ইলেকশনে উনি সেটা পারেন কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। তো এখানে রুমি ফারহানা যে মনোনয়ন পায় নাই এইটার ব্যাপারে একটা ইয়ে আছে যে এরকম দলে সম্ভবত উনি নেতৃত্বের বিরোধিতা মূলক বা হচ্ছে এরকম একটা অবস্থান করার কারণে যে আচ্ছা ওই ওনারা নেতৃত্বে থাকুক বা কারা নেতৃত্বে যাবে সেটা নিয়ে হয়তো ওনার পক্ষে একদম বিরোধ বা দ্বিমত আছে। মনে হয় যে এইটা একটা ব্যাকগ্রাউন্ড কজ হিসেবে কাজ করছে বলে অনেকের ধারণা, আমি নিজে যদিও সঠিক জানি না, বাট আমি এরকম যারা এই বিষয়টা নিয়ে জানেন বা জানতে পারেন বলে মনে হয় তাদের বক্তব্যে শুনেছি সেটা হয়তো এই কারণে উনি দল থেকে আওয়ামী লীগের সময় ওনারা যদিও টকশো করে বা এমপি হওয়ার মাধ্যমে দলের একটা পরিচয় টিকে রাখছিলেন, কিন্তু যেহেতু ওই বিরোধিতাটা আছে, সো ওই জায়গা থেকে মনে হয় উনি এখন এই আসনটাতে থাকে। আবার কেউ কেউ বলেন যে উনি একটু আওয়ামী ঘেঁষাও ছিলেন, কারণ আওয়ামী লীগের সময় উনি ওনার একটা ফ্ল্যাট না তো পূর্বাচলের প্লটের আবেদনের ঘটনা একটা দেখছি, যেটা উনি পরবর্তী বলছিলেন যে আসলে উনি এমপি হিসেবে এটা পাওয়ার একটা ইয়ে থাকেন, সো ইয়ার উনি আবেদন করেছিলেন। তারপরে যেমন আওয়ামী লীগের সময় অনেক আসন, প্রায় 292টা আসন আওয়ামী লীগ ডিজাইন জিতে গেছে, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হারুন রশিদ এবং রুমিন ফারহানা সহ সম্ভবত 4টা বা 5টা আসনে বিএনপি জিতছিল। তো বাকিরা হচ্ছে কিন্তু আর অংশগ্রহণ করেনি, তারা হচ্ছে নির্বাচনকে বর্জন করে পদত্যাগ করে যে আমরা এই আসনগুলোতে নিজেরা অংশগ্রহণ করতেছিলাম। সেখানে আমরা দেখি যে হারুন রশিদ এবং হচ্ছে হারুন রশিদ কিন্তু আবার হচ্ছে পাপিয়ার হাজবেন্ড, আওয়ামী লীগের বিএনপির পরিচিত মুখ পাপিয়া, আশরাফি পাপিয়া। তো আমি এটা জানতাম না, আমি সম্প্রতি কিছুদিন আগেই জানছি। আর রুমিন ফারহানাও জিতে আসছিলেন। তো এটাও অনেকে বলে যে আসলে ওনাদের জেতাটাও হচ্ছে একটা কাগজের খেলা ছিল বা কারো একটা কিছু একটা ছিল। তো সেই ইলেকশনে ওনার আসলে এমপি হওয়াটাও কতটুকু গ্রহণযোগ্য এটা নিয়েও প্রশ্ন তোলে যে বিএনপিকে এই কারণে বিব্রতকর অবস্থায় পড়ে গেছে কিনা। তো এই ধরনের কিছু পজিশন যে হচ্ছে একটা হালকা বিরোধিতা হচ্ছে ওনার ওইখানে থাকা বা একটু আওয়ামী লীগের হওয়ার কোনো কারণ আছে কিনা। যদি এগুলো সবই আমি নির্ভর বা অনেক জায়গা থেকে শুনছি। কিন্তু এগুলা মিলায় হয়তো একটা ইয়ে হইতে পারে যে আচ্ছা দল হয়তো ওনাকে, ওনার যেহেতু একটা ওনার নিজের একটা আইডেন্টিটি আছে বা পরিচয় এক হয়ে গেছে এতদিনে, সেই জায়গা থেকে উনি দলে থাকলেও জেতার সম্ভাবনা আছে, না থাকলেও জেতার সম্ভাবনা আছে। আবার বাংলাদেশে আমরা যেটা দেখি যে বহিষ্কার মানেই আসলে যে চিরকালের জন্য বহিষ্কার সেটাও না, বা উনি জিতে গেলে যে ওনাকে আবার বিএনপিতে ফিরায় নেওয়া হবে এইরকম ঘটনা আসলে উড়ে দেওয়া যায় না। এইটা এইগুলা দেখলাম উনি কিন্তু সবসময় রিজার্ভ সিটেই ছিল নাকি? কখনো ওইভাবে কনস্টিটিউয়েন্সিতে দাঁড়ায়নি। কতবার উনি কখনো দাঁড়ায় নাই, উনি রিজার্ভ সিটেই ছিল, মহিলাদের সংরক্ষিত আসনেই ছিল। তো এখন এটা ওদিকে একটু কনস্পিরেসি থিওরির মতো হয়ে যায় যে মানে কনস্পিরেসি থিওরি না, ইটস জাস্ট what I think it might happen. আচ্ছা যে বিরোধী দলীয় লোকজনকে যেহেতু গণভোট যদি হ্যাঁ হয়, তাহলে সেক্ষেত্রে অনেক সময় অনেক there's a possibility যে তারা হলে যে তাদের যে দল জিতবে সেই দল
তাদের কিছু লোকজনকে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড় করালেও কিন্তু একটা বিরোধী দলীয় যে ভয়েস তাদের লাইনে থাকবে। তো it could be a possibility as well, you know, কারণ দেখেন ওখানে কিন্তু বিএনপি দাঁড়ায় নাই ওই আসনে যে দাঁড়াইছে মাওলানা জুনায়েদ জুনায়েদ ওইটাই বললাম যে ওই যে জামাতে উলামায় বা একটা ইয়া হ্যাঁ হ্যাঁ ওই মোহাম্মদ জুনায়েদ আল হাবিব উনি দাঁড়িয়েছেন। হ্যাঁ he's a well-known এটা guy, যেটা so- বলা রাজনৈতিক অংশ হইতে পারে এরকম যে ওই আসনে যেহেতু রুল ফানের জনপ্রিয়তা বেশি তাকে দল থেকে বের করে দিলেও দেখা যাবে যে রুল ফান ওই আসনটা জিতে যাবে। বেসিক্যালি হ্যাঁ। বিএনপিরই হচ্ছে ইনডিরেক্ট একটা বিজয়। হ্যাঁ এটাও হইতে পারে। It's just you know, I mean, I'm just throwing it out there, might be, you know, let's see সে যদি জিতেও যায় তো let's see how she's going to vote in the next 5 years, তার কি ধরনের কথাবার্তা বলে তো let's see. আমরা রুল ফানের সাথে ম্যাজিস্ট্রেটের ওই ঘটনাটা আমরা দেখে আসি। ভবিষ্যতে শুনবো না আমার এক্সকিউজ মি স্যার না আপনি না সেকেন্ড ভিডিও লাগে আমার সব টাকা করতে হবে সেকেন্ড বলতে জমেন না পড়বে আপনি পারলে খাওয়াই দেন ফেরে নেই করে বলতে আপনারা কিছু করতে পারেন না এটা কাছে এটা কাছে আমাদের প্রশাসনের পৌঁছালে খোঁজ আমি ওদের ভবিষ্যতে শুনবো না আর আমার যদি না হয় এখান থেকে বাইরে হতে পারবেন না স্যার মাথায় রাখে শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধরে নিচে থাকতো স্যার তাদের কোনো দল লাগে না আমার আর you know, I mean, Well, I but just wanted to honestly, add something. like it's a movie like it's উনি কিন্তু ওনাকে lawyer কিন্তু হ্যাঁ 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 জাইমা রহমানও যেমন হলে গিয়ে বারেট লো লিঙ্কন সিনের ইংল্যান্ডের উনিও ওখান থেকে ওখানে বারেট লো ওই একই ইনস্টিটিউশনে। আচ্ছা আচ্ছা ওখান থেকে পড়ে। ইংল্যান্ডে উনি প্র্যাকটিস করতে পারবেন জাইমা রহমানের মতো। So ভেরি গুড। that's something to add maybe. না উনি সিনেমার ভঙ্গিতে কথা বললেন মনে হলো যে সিনেম্যাটিক ওয়েতে মাহমুদের শাসানো বা যাওয়ার পথে আবার ফিরে আসা খুবই যেমন সিনেমাতে এখানে হচ্ছে তোমার ক্যামেরা থাকলে কয়েকটা অ্যাঙ্গেল থেকে এই সিনটাকে দেখানো হতো যে উনি এভাবে ঘুরতেছে মনে করো যে নায়ক একটা সিনে করতেছে খুব প্রভাবশালী একটি নায়ক ওই ধরনের ইয়েতে। তো রিয়েল লাইফে আমার ছোলা ভাইটাও কিন্তু added a extra, you know. হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ ওখানে হচ্ছে ওরা Let's not forget that. Yeah. Seriousness in the looking. So পাশাপাশি this is gonna be বক্তব্য আর কি one and shot. বক্তব্যগুলো ওরকম। নিয়ে রেখেন আল্লাহ ব্যবসায় বরকত দেবে, যারা ব্যবসা বাণিজ্য করে নিয়ে রেখেন আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন। সবাই নেবেন না, যারা বছরের ভিতরে যখন এক সময় 500 অথবা 10 চাউলের মূল্য চরমনাই মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে দিতে পারবেন, তারা এই কাকটা নিয়ে যেয়ে আচ্ছা 5 থেকে 10 কেজি চাল যারা লিন্দা বোর্ডিংয়ে দিতে পারবে অ্যাটলিস্ট তারা হচ্ছে এটা পাবেন বরকত কার্ড। এবং যে ভিডিওটি পোস্ট করেছেন উনি মজা করে লিখছেন যে ফ্যামিলি কার্ডের দিন শেষ, বরকত কার্ডের সময় এখন এবার বাজারে এসছে চরমনাই বরকত কার্ড, এরকম একটা মন্তব্য। তুমি দেখছো নাকি ব্যাপারটা? না আমি এমনি I was thinking about যবে কোনো একটা ক্যান্ডিডেট ই-ওয়ালেট সিস্টেম নিয়ে আসবে, হয়তো আর কেউ ইউজ করি না আমরা NFC অলরেডি তো বাংলাদেশে যেমন বিকাশ টিকাশ এগুলো তো খুব পপুলার আর কি। তো হ্যাঁ ওই ধরনের একটা ই ওয়ালেট না সরকারি টাকা ওঠার জন্য বিকাশে আর ইউজ করবো না। আচ্ছা তাহলে বলছি যে নতুন করে কিছু একটা দেওয়া ভার্চুয়াল which is very good। বাংলাদেশে আমরা অনেক ধরনের টাকার বা কার্ডের একটা ইয়ে দেখতেছি এবার নির্বাচনে, ইন্টারেস্টিং। দেখা যাক এখন মানুষের যদি আমরা এ ধরনের সাহায্য সরকার থেকে দেখি। তবে এই ব্যাপারে আমি কিন্তু ডক্টর ইউনূসের একটা বক্তব্য আমি না করে পারি না আর কি। উনি গত পরশুদিন একটা বক্তব্য দিচ্ছিলেন যে আপনারা প্লিজ দয়া করে সরকারের কাছ থেকে কিছু চাইন না, আশা করেন না।
মানে ডিরেক্ট কিছু দেওয়ার ব্যাপারে আর কি, টাকা পয়সা আর এই ধরনের। কারণ বলবো যে এটা কখনোই হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটা বা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সাধারণ মানুষের হাতে সেভাবে পৌঁছায় না। এটা হচ্ছে অন্যদের কাছে বা ফ্লো হয়ে যায়। তো এই জন্য হচ্ছে সরকারের কাছ থেকে সুবিধা বা সিস্টেম তুমি এগুলো আদায় করে নিতে পারো, কিন্তু যে টাকা চাওয়া, চাওয়া, ভর্তুকি চাওয়া, এটা হচ্ছে কিছু লোক পায় আর মেজরিটি লোক আসলে ওইভাবে পায় না। এটাকে হচ্ছে এই জন্য অনেকে এইভাবে বলার চেষ্টা করে। যাক, আমরা বরপতি কার্ডের ব্যাপারেও আমরা দেখবো নির্বাচনে বরপতি কার্ড কি করে। ইন্টারেস্টিং। আমরা অনেকক্ষণ কথা বললাম আজকের বাংলাদেশের চলমান ইলেকশন নিয়ে। অনেকগুলো আসনে বা যেগুলো বেসিক্যালি সামাজিক মাধ্যমে যেসব আসন বা যেসব নির্বাচনী ব্যক্তি বা কেন্দ্র গুলো বেসিক্যালি তাদের নিজেদের অঞ্চল ছাড়া সারা বাংলাদেশের মানুষের কাছে আলোচনার বিষয় হয়ে উঠছে। এই ধরনের কিছু বিষয় আমরা আজকে কভার করার চেষ্টা করলাম। আশা করি এখনো পর্যন্ত পাশাপাশি আবার এক ধরনের ব্যক্তি আছে যাদের কাছে আমরা এখনো শুনছি যে সামনের নির্বাচন হবে না। এই জানুয়ারি মাস শেষ হয়ে গেল, ফেব্রুয়ারি মাস আজকে বাংলাদেশ অফিসিয়ালি শুরু হয়ে গেছে। ফেব্রুয়ারি 1 তারিখ আর 12 দিন পর ইলেকশন। এর মধ্যেও যেমন জিল্লুর রহমান তৃতীয় মাত্রার, ওনার মতো আরো কিছু ব্যক্তির কাছে আমরা এখনো শুনছি যে ইলেকশন হবে না, বা ইলেকশন নিয়ে উনি এখনো অনেক শঙ্কা আছে যে না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। উনি এই কথা গত 1.5 বছর ধরে বলে আসছেন ইলেকশন হবে না বাংলাদেশে। তো এখনো উনি ওই ধরনের একটা প্রচারণা চালাচ্ছেন। এটাও দেখছি যে ইলেকশনের পক্ষে বা ইলেকশন নিয়ে সবাই যেমন উচ্ছ্বাসিত, একটা ঘটনা, একটা দিক বা দেশের একটা অংশ, একই সাথে তার পাশাপাশি আমরা বিপরীত চিত্রটাও কিছুটা দেখছি। সেই জায়গা থেকে 12 ফেব্রুয়ারি ইলেকশন কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের নেগেটিভ বা বাজে কিছু ছাড়া, কোনো ধরনের কারসাজি ছাড়াই হয়ে যায় এবং মানুষ নিজেরা পছন্দের ক্যান্ডিডেটকে বাছাই করুক বা নিজেদের অঞ্চলের জন্য ভালো বা কি বলবো সাধারণ মানুষের জন্য, চাকরি বাকরির জন্য ভালো এরকম ব্যক্তিদেরকে বাছাই করুক বলেই আমার আশা থাকবে মানুষের প্রতি। তো আর যদি কোনো শেষ আমার যেটা অ্যাড করবার সেটা হচ্ছে গিয়ে 12 তারিখে ভোট দেন, যোগ্য প্রার্থীকে ভোট দিবেন আপনার চয়েস মতো, তা যেটা মনে হয় ভালো প্রার্থী অনুমতি হ্যাঁ দিবেন। আমারও দাবিতে আমার আবদার থাকবে হ্যাঁ দেওয়ার। আপনার গণভোট নিয়ে আরো যান, তারপর গণভোটের পক্ষে হয়তো হ্যাঁ ভোট এই আশা থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানে এপিসোড শেষ করছি এবং সবার প্রতি আহ্বান থাকবে আমাদের পেজ বা আমাদের ইউটিউব চ্যানেলে ফলো, লাইক, সাবস্ক্রাইব করার এবং কমেন্ট করে বা শেয়ার করে আমাদের পাশে রাখার জন্য। আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে বা আমাদের মেসেজ করে। সবাইকে অনেক বেশি পাশে থাকার জন্য ধন্যবাদ।